তা আমি অনেকক্ষণ বাবার এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, বাবার ছবি তুলছি, বাবার সাথে আমার ছবি তুলছি, বাবাকে হাতাচ্ছি, বাবার কপালে চুমু খাচ্ছি। ওনাকে নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে শেষ করা এই ছোট প্রোগ্রামে খুবই কষ্টকর ব্যাপার। আমজাদ হোসেনের কোন বিষয় নাই গর্ব করার মতো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 14 ডিসেম্বর আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মৃত্যুর দিন। দেখতে দেখতে 7টি বছর পেরিয়ে গেল। আমরা ভাবতেই পারিনি এই এমন একজন গুণী মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। 7 বছর পেরিয়ে গেল। তিনি শুধু একজন চলচ্চিত্রকারই ছিলেন না, তিনি দেশ মাতৃকার জন্য যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধার উপাধি পেয়েছিলেন। তিনি একজন লেখক, তিনি একজন গীতিকার এবং অত্যন্ত সমাজ সচেতন মানুষ, যাকে সবাই আমরা চিনি। তিনি একমাত্র ব্যক্তি যাকে বলা হতো একজন সত্যিকারের চলচ্চিত্রকার। এমন নামের আগে লেখা হতো যখনই তার ছবি মুক্তি পেত, একটি আমজাদ হোসেন চলচ্চিত্র। এই মানুষটিকে হারানোর বেদনা আমাদের ব্যথিত করে, উদ্বেলিত করে, হতাশায় ডুবিয়ে দেয়। আমরা আর তাকে পাবো না, কিন্তু পাবো তার কাজকে ঘিরে, তার মানুষের, তার সতীর্থদের মাঝে, তার আপনজনের মাঝে। আমাদের মাঝে তেমনই একজন আপনজন উপস্থিত হয়েছেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান সাজ্জাদ হোসেন দুদুল, যিনি শুধু তার সন্তানই নন, তিনিও মিডিয়ার একজন উজ্জ্বল নক্ষত্র, একজন নাট্যকার, পরিচালক, অভিনেতা। কেমন আছেন সাজ্জাদ হোসেন দুদুল? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শুক্র, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে একটা সময়ের ভিতরে অতিবাহিত করব এখন। সেই সময়টা হলো আমজাদ হোসেন। এখন মুক্তিযুদ্ধের মাস, দুদিন পরেই আমাদের বিজয়ের সেই দিন আমাদেরকে আনন্দিত করেছিল 1971 সালের লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায়। আমজাদ হোসেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সেই মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে নিয়ে আপনার বাবা গর্বের জায়গা থেকে আপনি কি বলবেন? ওনাকে নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে শেষ করা এই ছোট প্রোগ্রামে খুবই কষ্টকর ব্যাপার। উনি সশরীরে মুক্তিযুদ্ধ করতে ভারতে চলে যান ট্রেনিং নেওয়ার জন্যে। সেখানে তিনি বৈষম্যের শিকার হন। ওইখানে সবাই জানতেন বা বুঝে গেছেন যে উনি ভাসানীর অনুসারী, তো ওইখানে ওইভাবে তাকে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হচ্ছিল না। পরে উনি বাংলাদেশে ব্যাক করেন। বাংলাদেশে ব্যাক করে বন্ধুদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, কখনো সশস্ত্র অবস্থায়, কখনো সেবক হিসেবে। যেমন তেস্তুরি বাজার আমাদের বাড়ি ছিল, সেখানে অস্ত্র ছিল সেই বাড়িতে। পাখানাদার বাহিনীরা টের পেয়ে যাওয়ার পরে আব্বা সেখান থেকে সবাইকে নিয়ে সরে যায়, কিন্তু একজন কেয়ারটেকার ছিলেন। পাক সেনারা এসে তাকে ধরে নিয়ে যায়, অনেক টর্চার করে, কিন্তু টর্চার করার পরেও তিনি মুক্তিযোদ্ধাদের নাম, আমজাদ হোসেনের নাম বলেননি, কিন্তু অস্ত্রগুলো আমজাদ হোসেন সাথে নিয়ে চলে গিয়েছিলেন। পরবর্তীতে আমাদের চকে একটা দোকান ছিল, আব্বা যখন চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যান, পরে ওই লোকটিকে স্বীকৃতিস্বরূপ, এটা আমি বাবার মুখে শোনা, সে দোকানটি দিয়েছিলেন। আমজাদ হোসেন আর সেখান থেকে কোনো বেনিফিট গ্রহণ করেন নাই। এরপরে যখন মুক্তিযোদ্ধারা দল বেঁধে ঢাকায় আসা শুরু করলো, তখন তো আমজাদ হোসেন খুবই আপ্লুত ছিল। আপ্লুত থেকে তাদের কী সেবা করা যায় ইত্যাদি ইত্যাদি। আর আমজাদ হোসেনের কাজের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধে চলচ্চিত্রে যে 4টি উল্লেখযোগ্য কাজ, 5টি কাজ আমার দৃষ্টিতে, একটি আমার ওস্তাদের চাষী নজরুল ইসলামের। মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র করেন আমজাদ হোসেন, বাংলার মুখ, যেটি যুদ্ধ চলাকালীন সময় শুটিং হয়েছে, বাবার মুখে শুনেছি। যুদ্ধের পরবর্তীতে শুটিং হয়েছে, আমি বড় হয়ে পোস্টারটাও দেখেছি। তো এটা সাউন্ড নেগেটিভ, পিকচার নেগেটিভ এফডিসি থেকে চুরি হয়ে যায়। তো শুনেছি যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদেরই এই কাজ। জীবন থেকে নেয়া কাহিনী সংলাপ আমজাদ হোসেন, আবার তোরা মানুষ হ। তৌকির যেটা করলো জয়যাত্রা, সেটার নাম ছিল, বাংলা নাম ছিল অবেলা অসময়, ইংলিশ ট্রান্সলেট হওয়া যে নাম ডার্কিং ডে। তারপর আমজাদ হোসেনের মুক্তিযুদ্ধের অনেক উপন্যাস, এবং কিশোর উপন্যাসের জন্য অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন আমজাদ হোসেন দুইবার, জাদুর পায়রা আর জন্মদিনের ক্যামেরা। আমার দৃষ্টিতে জন্মদিনের ক্যামেরা তো একটা অসাধারণ কাজ, জাদুর পায়রা অসাধারণ কাজ।
আর ছোট গল্পে তো আমজাদ হোসেনের মুক্তিযুদ্ধের উপরে লেখা অনেক গল্প। আমজাদ হোসেন সম্পর্কে বলে এত মানে এই একটা বিষয় বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমজাদ হোসেনের আপনার সুযোগ্য সন্তান, আমজাদ হোসেনের রক্ত আপনার শরীরে, মানে আমজাদ হোসেনকে নিয়ে গর্ব করার মতো আপনার কাছে কি মনে হচ্ছে, যে কি বিষয়ে তাকে নিয়ে গর্ব করা যায়? আমজাদ হোসেনের কোন বিষয় নাই গর্ব করার মতো? পুরোটাই একটা গর্বের বিষয়। আমজাদ হোসেনের লেখার মানে লেখা, আমজাদ হোসেনের চলচ্চিত্র, আমজাদ হোসেনের গানগুলো এত হৃদয় স্পর্শ করে, স্টোরি লাইনগুলো এত হৃদয় স্পর্শ করে। আমজাদ হোসেন শিল্পীদের দিয়ে যেভাবে কাজ করিয়ে নিতেন, এমনকি আমজাদ হোসেনই একমাত্র ব্যক্তি যে লিখে দিতে পারতেন যে তার ছবিতে এবার কে কে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন। একজন মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের যে মূল্যায়ন হওয়া দরকার ছিল, এই দেশ কি তা করেছে বলে আপনি মনে করেন? না না, সেটা করে নাই। আমজাদ হোসেন সবসময় বৈষম্যের শিকার হয়েছে। আমজাদ হোসেনের পরিবার বৈষম্যের শিকার হয়েছে। আমি নিজে বৈষম্যের শিকার হয়েছি। আমজাদ হোসেন তো তার জীবনের অনেকটা সময় বিটিভিতে কাজ করতে পারে নাই। যেমন আমার জীবনে এই লাস্ট 15-16 বছর এবং 96 থেকে সব মিলিয়ে 21 বছর আমার জীবনে কাজ করতে পারি নাই। চলচ্চিত্রে যখন আমি তৈরি হলাম ডিরেকশন দেওয়ার জন্য, তখন চলচ্চিত্রে অশ্লীলতা চলে আসলো। আমজাদ হোসেনও তখন কাজ করতে পারেন নাই। তো আমজাদ হোসেনের জীবনে অনেক উত্থান পতন আছে, আমাদেরও আছে। এই পরিবারটাকে অনেক বৈষম্যের শিকার হতে হয়েছে। কেন? রাজনৈতিক বৈষম্য। আপনি 21 বছর কাজ করতে পারেন, এই শুধু কি রাজনৈতিক কারণে করতে পারেন? ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যাটা হচ্ছে 96 থেকে আমাকে ব্ল্যাকলিস্ট করা হলো। কাজ তো দূরের কথা, ঢুকতেই দেওয়া হতো না। এই লাস্ট 16-17 বছর যেটাই হোক, আমি টেলিভিশনে এনলিস্টেড আর্টিস্ট 87-এ অডিশনে হাইয়েস্ট স্কোরার, আমাকে একটা অভিনয় করতে ডাকে নাই, আমাকে একটা নাটক লিখতে ডাকে নাই, আমাকে টেলিভিশনে ঢোকার পাশও পেতাম না আমি। তো এটা আর কি। আপনি বলবেন যে 7 বছর আমজাদ হোসেন নেই আমাদের মাঝে, আপনার শূন্যতা কি? আমার শূন্যতা অনেক। আমার মনে হয় দিনে কয়েকবার আমজাদ হোসেনকে আমার স্মরণ হয় এবং বুকের ভিতরটা মানে একটা বিশাল শূন্যতা বিরাজ করে। আমি এটা মেনে নিতে পারি না। রাতে ঘুমের মধ্যেও আমি উঠে বসে থাকি আমজাদ হোসেনের কথা মনে হলে, বিভিন্ন স্মৃতি আওড়াতে থাকি। এই মানে এটা আসলে আমার জীবদ্দশায় এটা শেষ হবে না আসলে। কিন্তু তার সাথে সম্পর্কটাও আমার এত মধুর ছিল না। শ্রেণী সংগ্রামের কথা বলতেন আমজাদ হোসেন, আপনি কি বলবেন? অবশ্যই শ্রেণী সংগ্রামের মহানায়ক সে। তার প্রতিটা চলচ্চিত্র বা উপন্যাস, ছোট গল্প, যেখানেই আপনি তাকে দেখতে চাবেন সেখানেই দেখবেন শ্রেণী সংগ্রামের কথা বলেছেন তিনি। শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তিনি, শোষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। আপনাকে একটা এক্সাম্পল দিই। গোলাপি এখন ট্রেনে একটা শর্ট আছে যে দুটা রেল লাইন প্যারালাল অবস্থান করে। এই ছবিটার দৃশ্যায়নে মাঝেই চলে আসছে, কোনো মানে অভিনেতা অভিনেত্রী নেই। এটার অর্থ হচ্ছে যে শোষক এবং শোষিত প্যারালাল অবস্থান করে, কিন্তু কখনোই মিলে যায় না। কিন্তু আপনি রেল লাইন দেখলে মনে হবে দূর থেকে দেখলে যে দুটা বোধহয় একসাথে গিয়ে কোথাও না কোথাও মিলে গেছে। আসলে আপনি যতই সামনের দিকে এগোবেন দেখবেন যে এটা প্যারালাল অবস্থান করে, মিলে যায় না। যিনি শ্রেণী সংগ্রামের কথা বলতেন তিনি ব্যক্তি জীবনে আসলে বিশ্বাস করতেন, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা পুরোপুরি বিশ্বাস করতেন। উনি যখন ভাসানী ন্যাপ করতেন, এটা ছোটবেলা, উনি যখন স্কুল লাইফে ছিলেন তখন থেকেই জামালপুরে যারা ভাসানী করতেন তাদের সাথে তার খুব ওঠা বসা ছিল স্কুল লাইফ থেকে। পরবর্তীতে হুজুরের সান্নিধ্য তিনি পান। হুজুর বলতে মুসলিম জননেতা মৌলানা ভাসানীকে আমার বাবা হুজুর বলে ডাকতেন। অনেক সময় তার সাথে পার হয়। এই শহীদ আসাদকে নিয়ে হুজুর তাকে ছবি করতে বলেন। তো আমজাদ হোসেন স্ক্রিপ্ট সব রেডি করে ফেলে, একদিন শুটিংও করার পরে এসে দেখে যে হুজুর কাঁদছে। হুজুর সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা চেওড়াতে। তো আমজাদ হোসেন জিজ্ঞেস করলেন হুজুর কাঁদছেন কেন? তখন হুজুর বলল আসাদের ছবিটা হচ্ছে না। আমজাদ হোসেন প্রশ্ন করলেন কেন? বলল যে তার ফ্যামিলি থেকে পারমিশন দিচ্ছে না, আসাদকে নিয়ে কোনো সিনেমা করা যাবে না। সেই স্টোরিটাই কিন্তু জীবন থেকে নেওয়া পরবর্তীতে হয়। সেই শহীদ আসাদেরকে নিয়ে যে লেখা স্ক্রিপ্ট, সেটাই পরবর্তীতে আসাদের নাম পরিবর্তিত হয়ে ওইটা জীবন থেকে নেওয়া আসে। জীবন থেকে নেয় মধু চরিত্র আপনার নিশ্চয়ই মনে আছে। আমজাদ হোসেন যে চরিত্র নিজেই করেছিলেন, শ্রেণী বৈষম্যটা বুঝতে পারেন আপনি তাহলে। নিরক্ষর স্বর্গ উপন্যাস থেকে নয়নমণি, সেটাও শ্রেণী বৈষম্যের উপরে
শ্রেণী সংগ্রামের উপরে সিনেমা, গোলাপী এখন ট্রেনে, যেটা দ্রৌপদী এখন ট্রেনে ছিল উপন্যাসে, ভাত দে, কসাই, দুই পয়সার আলতা, সকিনার যুদ্ধ, সুন্দরী, সবই তো শ্রেণী সংগ্রামের উপরে সিনেমা। এটা তো মানুষের মধ্যে এক রকমের ধারণাই ছিল আমজাদ হোসেন চলচ্চিত্র মানে এরকম একটা কিছু দেখবে তারা। মুখে তো কথা হয় নাই, চোখে চোখে তো শেষ কথা হয়েছে। কি হয়েছিল আপনার অনুভবে কি বলে? সেটা তো আসলে বলে প্রকাশ করার মতো না দুলাল। এটা আসলে মানে অনুভূতির ব্যাপার। এই অনুভূতি কেউ কখনো কোনো দিন প্রকাশ করতে পারে না, যত ভাষাই বলেন আপনি, যত কিছুই দেন। আমি সারাক্ষণই তো তার ওইখানে থাকতাম। ওই দিন যে আমি কতবার ওইখানের যে নার্সরা আছে ওরাও অবাক হয়ে গেছে। এক সময় আমাকে বলল যে আপনি কি আপনার বাবার কাছে গিয়ে দেখতে চান? আমি বললাম যে হ্যাঁ চাই। মানে ওরা প্রতিদিন পারমিশন দিতেন না, তো ওরা আমাকে ওদের অ্যাপ্রন দিলেন, আমাকে জার মুক্ত করার জন্য কি স্প্রে দিলেন। দেওয়ার পরে আমি গেলাম। তা আমি অনেকক্ষণ বাবার এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, বাবার ছবি তুলছি, বাবার সাথে আমার ছবি তুলছি, বাবাকে হাতাচ্ছি, বাবার কপালে চুমু খাচ্ছি। মানে এর অনেকক্ষণ, মানে কয়েকবার আমাকে নক করে গেছে যে আপনি তো আর বেশিক্ষণ সময় নেওয়া উচিত হবে না এখানে, উনি অসুস্থ মানুষ। তারপর আমি বলছি যে জি আমি যাচ্ছি। এভাবে অনেকক্ষণ পরে ওরাই আমাকে বলছে যে আর সময় নিয়েন না, কোনো ইনফেকশন হয়ে গেলে সমস্যা, আপনার শরীরে কোনো জ্যাম থাকলে বা কোনো কিছু থাকলে। আমি পরে আসছি, পরে তো ওই আমি বললামই যেটা, ওই গার্ডেনে আমার সময়টা, গার্ডেন, লিফট, আব্বার রুমের সামনে আর হোটেলের রুম, এই ছিল আমার সীমাবদ্ধ গণ্ডি। যখন শুনলেন যে হি ইজ নো মোর, তিনি আর নেই, ওই মুহূর্তটা কেমন? এই মুহূর্তটা আমি শুনি অন্যভাবে। প্রথম শুনলাম আমজাদ হোসেন যে কেবিনে ছিলেন সেই কেবিনে নাই, 5 তলা থেকে তাকে 3 তলায় নেওয়া হয়েছে। ওইখানে একটা মেয়ে ছিল, শারমিন নাম। তো আমি ওকে ফোন করলাম, আমি সোহেলকে পাচ্ছিলাম না, ও আমাকে ইনফরমেশনটা দিল। আমি বললাম যে কেন? তো প্রশ্নের কোনো আনসার করলো না। এরপরে আমি তখন দেশে ছিলাম, একটা কাজে গিয়েছিলাম, দেশ থেকে ঢাকায় ফিরছি। আমি তখন গাড়িতে, তখন ময়মনসিংহ পর্যন্ত আসি নাই। আমার কাছে মিলি চৌধুরী, গায়িকা মিলি চৌধুরী, মানে আমাদের খালা, উনি ফোন করলেন। উনি বললেন যে তোর বাবার অবস্থা ভালো না, আজকে কিছু একটা শুনবি। তো আমার একটু খটকা লাগলো, আজকে কিছু একটা শুনবো মানে? উনি তো ঢাকায়, উনি তো ব্যাংককে না, আজকে কি শুনবো? এই আমার খটকা লাগলো। এই খটকাটা এখনও রয়ে গেছে। আমি আর কোনো প্রশ্ন করি নেই তাকে। আমি ড্রাইভারকে বললাম একটু রাশ ড্রাইভ করো। তো তারপর আমার মানে এত টেনশন আমার পছন্দ হচ্ছিল না। আমি ড্রাইভারকে বললাম যে তুমি বসো, আমি ড্রাইভ করি। তো আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, আর এর মধ্যে শুধু একের পর এক ফোন রিসিভ করছিলাম। যখন শুনলাম যে তিনি নেই, তখন আমি স্টিয়ারিংটা ড্রাইভারকে দিয়ে দিলাম। তখন আমি বুঝলাম যে আমার আর গাড়ি চালানো যাবে না, অন্তত আজকে। তো আমি ড্রাইভারকে দিয়ে, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি আমার ওয়াইফ লাজুকের সাথে শেয়ার করছি। সোহেল আরমানকে তখন আমি ফোনে পাচ্ছি না। আবার সেই খালায় আমাকে ফোন করছেন। এরপর তো আমি তখন ফোনে ফোনে ব্যাংককের টিকিট খুঁজছি, ব্যাংককে যাব। তো পরে ওইখানে ব্যাংককের বিল কত হয়েছে, টাকা পয়সা, যারা চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তারা আর কোনো কিছু অপারেট করছেন না, টাকা পয়সা দিচ্ছেন না। আমার মিডিয়ার কিছু মানে শুভাকাঙ্ক্ষী আমাকে বলল যে তোমাকে থাকতে হবে, তোমাকে এগুলো অ্যারেঞ্জ করে তোমার বাবার ডেড বডি আনতে হবে। তো তারপরে তো বাকি ইতিহাস আপনারা জানেনই।